হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু গেম প্ল্যান এফসি। তো আগামীকাল অর্থাৎ 5ই অক্টোবর শনিবার জামশেদপুরের জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্স স্টেডিয়ামে বিকেল 5টা থেকে আইএসএল 2024-25-এর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে। জেএফসি ভার্সেস ইবিএফসি অর্থাৎ জামশেদপুর এফসি ভার্সেস ইস্ট বেঙ্গল এফসি। সেই ম্যাচ নিয়ে এই ভিডিওতে কিছু কথা বলবো। সেই ম্যাচের একটা ম্যাচ প্রিভিউ করার চেষ্টা করব আমার নিজের মতো করে এই ভিডিওতে। এছাড়াও আগামীকালকে সেই ম্যাচের আগে দুটো দল জামশেদপুর এফসি এবং ইস্ট বেঙ্গল এফসি, এই দুটো দলের স্ট্রেংথ এবং উইকনেস অর্থাৎ শক্তি এবং দুর্বলতা কোথায় চোখে পড়েছে, কোথায় কোথায় চোখে পড়েছে, সেই ব্যাপারগুলো নিয়ে কথা বলবো। আগামীকালকের সেই ম্যাচের জন্য দুটো দলের প্রবাবল স্টার্টিং 11 কেমন কি হতে পারে, দুটো দলের প্রবাবল স্ট্র্যাটেজিজ অর প্ল্যানস কেমন কি থাকতে পারে। এছাড়াও আগামীকালকের ম্যাচে দুটো দলের কোন কোন প্লেয়াররা কি প্লেয়ার অর ইম্পর্টেন্ট প্লেয়ার হয়ে উঠতে পারেন, সেই ব্যাপারগুলো নিয়েও এই ভিডিওতে কথা বলবো। নিজের থটস এবং ওপিনিয়ন্স এই ভিডিওতে শেয়ার করব। তো ভিডিওটা বেশ ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে। ভিডিওটার কোনো পার্ট স্কিপ না করে একেবারে শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখতে থাকো। তো যদি ম্যাচটার কথায় আসি, এই ভিডিওটা শুরুতেই বলেছি যে ম্যাচটা রয়েছে জামশেদপুরের জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্স স্টেডিয়ামে, অর্থাৎ বুঝতেই পারছো ম্যাচটা জামশেদপুর এফসির হোম ম্যাচ এবং ইস্ট বেঙ্গল এফসির অ্যাওয়ে ম্যাচ। দুটো দলের জন্যই ম্যাচটা ভীষণ রকমের গুরুত্বপূর্ণ। আমি স্পেশালি এখানে ইস্ট বেঙ্গলের কথা বলবো। ইস্ট বেঙ্গলের জন্য তো ম্যাচটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। এবং কার্লেস কোয়াদ্রাত এরা আমরা সবাই জানি ইস্ট বেঙ্গলে আপাতত শেষ হয়েছে। তিনি এই মুহূর্তে ইস্ট বেঙ্গলের কোচ নন। এই মুহূর্তে ইস্ট বেঙ্গলের কোচিংয়ের দায়িত্বে রয়েছেন বিনো জর্জ। আমরা জানি যে বিনো জর্জ ইস্ট বেঙ্গলের কিছু ইয়াং ফুটবলারকে নিয়ে বেশ ভালো কাজ করেছেন সিএফএলে। তো বিনো জর্জ দেখা যাক যে ইস্ট বেঙ্গলের সিনিয়র টিমটাকে কেমনভাবে খেলান আগামীকালকের ম্যাচে। সেই সিনিয়র টিমের কোচিংয়ের দায়িত্বে এই মুহূর্তে বিনো জর্জ রয়েছেন। ভালো কিছু আমরা ডেফিনেটলি তার কাছ থেকে এক্সপেক্ট করব। তবে এটাও ঠিক, ইস্ট বেঙ্গল এই মুহূর্তে যেরকম ফুটবল খেলছে, এবারের আইএসএলে যেরকম ফুটবল ইস্ট বেঙ্গলের ফুটবলাররা খেলেছেন, তাতে করে বিরাট রাতারাতি যে কিছু ভোল বদল হয়ে যাবে সেটা আশা না করাই উচিত। তবে হ্যাঁ, ভালো কিছু ইস্ট বেঙ্গল করুক, এটা আমরা সবাই চাই। আমরা এক্সপেক্ট করব যে ইস্ট বেঙ্গল ভালো কিছু করবে। তো কোয়াদ্রাত বিহীন ইস্ট বেঙ্গল কেমন ফুটবল খেলে আগামীকালকের ম্যাচে বিনো জর্জের আন্ডারে, সেদিকে কিন্তু আমাদের চোখ থাকবে। এবং ইস্ট বেঙ্গল এবারের আইএসএলে 3টে ম্যাচ খেলেছে, 3টে ম্যাচেই তারা পরাজিত হয়েছে। আইএসএলের লিগ টেবিলের একেবারে তলানিতে রয়েছে এই মুহূর্তে। এবারের আইএসএলের কোনো পয়েন্ট পায়নি, 3 ম্যাচ খেলে 0 পয়েন্ট তাদের। তো ভীষণ রকমের প্রেশারে রয়েছে ইস্টবেঙ্গলের টিমটা, ইস্টবেঙ্গলের ফুটবলাররা। দেখা যাক তারা ঘুরে দাঁড়াতে পারে কিনা আগামীকালকের ম্যাচে। অপরদিকে জামশেদপুর এফসির কথা যদি বলি, তারা এবারের আইএসএলে এখনও পর্যন্ত 3টে ম্যাচ খেলেছে এবং 3টে ম্যাচের মধ্যে 2টো ম্যাচে জিতেছে, 1টা ম্যাচ হেরেছে। অর্থাৎ 3 ম্যাচ খেলে তাদের পয়েন্ট এই মুহূর্তে 6। এই দলটা এবারের আইএসএলে যে ভীষণ অ্যাট্রাকটিভ ফুটবল খেলেছে সেরকমটা বলা যাবে না, বা ভীষণ তাদের খেলা দেখে ভালো লেগেছে সেরকমটাও বলা যাবে না। বাট যে ফুটবলটা তারা খেলেছে সেটা কিন্তু খুব এফেক্টিভ, কার্যকরী ফুটবল তারা খেলেছে। এবং জামশেদপুর এফসির কোচ খালিদ জামিল তিনি কিন্তু খুব ভালোভাবে এই দলটাকে খেলিয়েছেন এখনও পর্যন্ত এবারের আইএসএলে, যার জন্যই কিন্তু তারা 2টো ম্যাচ জিতেছে। জামশেদপুর এফসির এই দলটায় কিছু বিদেশি ফুটবলার রয়েছেন যারা কিন্তু বেশ ভালো ফুটবল খেলছেন, যেখানে অবশ্যই নাম বলতে হবে হাভি হার্নান্ডেজের, জর্ডান মারের, স্টেফেনেজের। তো তারা বেশ ভালো ফুটবল খেলছেন। তো দেখা যাক আগামীকাল তাদের হোম ম্যাচ ইস্টবেঙ্গল এফসির এগেনস্টে। তারা কিন্তু অবশ্যই চাইবে ইস্টবেঙ্গল এফসির এই মুহূর্তে যা অবস্থা, তাতে করে আগামীকাল ইস্টবেঙ্গল এফসিকে হারিয়ে পুরোপুরি 3 পয়েন্ট তুলতে। অপরদিকে ইস্ট বেঙ্গল কি পারবে আইএসএল 2024-25 মরশুমের নিজেদের প্রথম জয়ে তুলতে জেএফসি অর্থাৎ জামশেদপুর এফসিকে হারিয়ে, সেদিকে কিন্তু আমাদের অবশ্যই নজর থাকবে। তো এবার যদি কথা বলি আগামীকালকের ম্যাচটা খেলতে নামার আগে এই দুটো দলের স্ট্রেংথ ও উইকনেস অর্থাৎ শক্তি এবং দুর্বলতা আমার কোথায় কোথায় চোখে পড়েছে। তো প্রথমেই যদি জামশেদপুর এফসি এই দলটার স্ট্রেংথ নিয়ে কথা বলি, তো তাদের যে প্রথম স্ট্রেংথ বা শক্তি আমার মনে হয়েছে তাদের হার না মানা মানসিকতা। তারা এখনও পর্যন্ত এবারের আইএসএলে 3টে ম্যাচ খেলেছে, যার মধ্যে 2টো তারা জিতেছে। বাট সেই 2টো ম্যাচে জামশেদপুর এফসি কিন্তু প্রথম দিকে গোল খেয়ে গিয়েছিল, যেখানে এফসি গোয়ার এগেনস্টে তারা প্রথমে গোল খেয়ে গিয়েছিল, এফসি গোয়ার এগেনস্টে ম্যাচটা, এবং মুম্বাই সিটি এফসি
এগেনস্টে ম্যাচটাও তারা গোল খেয়ে গিয়েছিল, বাট সেই দুটো ম্যাচেই তারা দুর্দান্তভাবে কামব্যাক করে। এফসি গোয়ার এগেনস্টে ম্যাচটা যেতে 2-1 গোলে এবং মুম্বাই সিটি এফসির এগেনস্টে ম্যাচটা যেতে 3-2 গোলে। দুরন্তভাবে তারা কিন্তু দুটো ম্যাচেই কামব্যাক করে। সুতরাং জামশেদপুর এফসির এই দলটার মধ্যে হার না মানা মানসিকতা রয়েছে এবং একেবারে খেলা শেষ না হওয়া পর্যন্ত তারা কিন্তু চেষ্টা করে যায় ম্যাচের মধ্যে থাকার, ম্যাচের মধ্যে ফেরার। যদি কোনো ম্যাচে তারা পিছিয়ে থাকে সেই ম্যাচে ফেরার তারা চেষ্টা করে সব সময়। কিন্তু আমি দেখেছি এই 3টে গেমের ক্ষেত্রেই, তারা যে 3টে ম্যাচ খেলেছে 3টে ম্যাচের ক্ষেত্রে কিন্তু এই যে তাদের হার না মানা একটা মানসিকতা সেটা কিন্তু আমি দেখেছি, যেটা কিন্তু তাদের একটা খুব বড় শক্তি বলে আমার মনে হয়েছে। দ্বিতীয় যে শক্তিটা আমার চোখে পড়েছে এই দলটার, সেটা হচ্ছে এই দলটার ফিটনেস লেভেল কিন্তু খুব ভালো জায়গায় রয়েছে। তৃতীয় যে স্ট্রেংথটা আমার এই দলটার চোখে পড়েছে সেটা হচ্ছে এই দলটার বিদেশি ফুটবলাররা। বেশ কিছু বিদেশি ফুটবলার কিন্তু ভালো ফর্মে রয়েছেন এবং তারা কিন্তু বেশ ভালো খেলছেন, যেটা এই ভিডিওরই কিছুক্ষণ আগে আমি বলছিলাম। হাভি হার্নান্ডেজ, স্টেফেন এজে। হাভি হার্নান্ডেজ তো দুর্দান্ত খেলছেন, স্টেফেন এজে ডিফেন্সে দুর্দান্ত খেলছেন, জর্ডান মারে খুব ভালো খেলছেন, সিভেরিও তিনিও যে খুব খারাপ খেলছেন সেরকমটা বলা যাবে না। তো বিদেশি ফুটবলাররা এই দলটার কিন্তু স্ট্রেংথ। তারা যে ফর্মে রয়েছে, বিদেশি ফুটবলাররা যে ফর্মে রয়েছে সেই ফর্মটা কিন্তু এই দলের শক্তিটাকে অনেকটা বাড়িয়ে দিচ্ছে। অপরদিকে যদি ইস্টবেঙ্গল এফসির স্ট্রেংথ বা শক্তি নিয়ে কথা বলি তো দেখো, ইস্টবেঙ্গল এফসির এখনও পর্যন্ত যা খেলা দেখেছি এবারের আইএসএলে, সেখানে কোনটা যে তাদের শক্তি সেটা বলা কিন্তু সত্যি খুব ডিফিকাল্ট, কারণ 3টে ম্যাচই তারা এখনও পর্যন্ত এবারের আইএসএলে হেরেছে এবং কোনোটাই ঠিকঠাক হচ্ছে না। সেখানে মিডফিল্ডও খুব একটা ভালো খেলতে পারছে না ইস্টবেঙ্গলের, ডিফেন্সও খুব একটা ভালো খেলতে পারছে না, অ্যাটাকেও খুব একটা ভালো কিছু করতে পারছে না। তো ইস্টবেঙ্গলের স্ট্রেংথ বা শক্তি বলাটা কিন্তু খুব মুশকিল। তবে হ্যাঁ, এটুকু বলতে পারি, ইস্টবেঙ্গল এখনও পর্যন্ত যে ফুটবলটা এবারের আইএসএলে খেলেছে সেটাকে যদি সরিয়ে রাখি, একটা সাইডে করে দিই, ইস্টবেঙ্গলের দলটা বা স্কোয়াডটার দিকে যদি তাকাই, তাহলে দেখা যাবে এই ইস্টবেঙ্গলের দলটা কিন্তু খুব ব্যালেন্সড একটা দল। এটা কিন্তু অন্যতম তাদের একটা শক্তি। হয়তো তাদের খেলায় এখনো পর্যন্ত আমরা সেভাবে খুশি হতে পারিনি, তাদের খেলা হয়তো এখনো পর্যন্ত খুব একটা আমাদের ভালো লাগেনি, বা তারা ম্যাচ এখনো পর্যন্ত জিততে পারেনি এবারের আইএসএলে, সেটা ঠিক, বাট তাদের দলটা কিন্তু বেশ শক্তিশালী একটা দল, বেশ ভালো কিছু প্লেয়ার রয়েছে সেই দলে। দ্বিতীয় যে স্ট্রেংথটা আমার মনে হয়েছে যে ইস্টবেঙ্গলের এই দলটায় রয়েছে, এমন কিছু প্লেয়ার ইস্টবেঙ্গলের এই দলে রয়েছে যারা কিন্তু নিজের ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্সির ওপর ভর দিয়ে যে কোনো ম্যাচের রং পরিবর্তন করে ফেলতে পারেন, রং বদলে দিতে পারেন, সেরকম প্লেয়ার কিন্তু রয়েছে। হয়তো তারা এখনো পর্যন্ত খুব ভালোভাবে জ্বলে ওঠেননি, ভালো ফর্মে নেই, বাট ঠিকঠাক মতো যদি এই ইস্টবেঙ্গল টিমটা খেলতে পারে তাহলে কিন্তু এই টিমটা যে কোনো টিমের এগেনস্টে জিততে পারে, এটা কিন্তু আমি বলতে পারি। তো এবার যদি কথা বলি দুটো দলের উইকনেস বা দুর্বলতা কোথায় কোথায় আমার চোখে পড়েছে, তো প্রথমেই জামশেদপুর এফসির উইকনেস বা দুর্বলতা নিয়ে যদি কথা বলি, তো দেখো জামশেদপুর এফসির মেন যে দুর্বলতাটা আমার চোখে পড়েছে সেটা হচ্ছে তাদের ডিফেন্স। এটা কিন্তু মানতেই হবে। তারা 3টে ম্যাচের মধ্যে এখনও পর্যন্ত 3টে ম্যাচ খেলেছে, 3টে ম্যাচের মধ্যে 2টো জিতেছে ঠিকই, 3টে ম্যাচ মিলিয়ে এখনও পর্যন্ত জামশেদপুর এফসি 5খানা গোল খেয়েছে। সুতরাং তাদের ডিফেন্স কিন্তু এখনও পর্যন্ত খুব ভালো ফুটবল খেলতে পারেনি, এটা বলতেই হবে। দ্বিতীয় যে উইকনেসটা আমার চোখে পড়েছে এই দলটার, জামশেদপুর এফসির এই দলটার, সেটা হচ্ছে গুটি কয়েক ইন্ডিয়ান প্লেয়ার ছাড়া বাকি যে সমস্ত ইন্ডিয়ান প্লেয়াররা রয়েছেন তারা যে খুব একটা ভালো ফুটবল এখনও পর্যন্ত এবারের আইএসএলে খেলতে পেরেছেন সেরকম কিন্তু নয়। কয়েকটা প্লেয়ার ডেফিনেটলি ভালো খেলছেন, যার মধ্যে অবশ্যই নাম করতে হবে ইমরান খানের, তিনি দুর্দান্ত খেলেছেন। এছাড়াও কয়েকটা ইন্ডিয়ান প্লেয়ার ভালো খেলছেন, বাট এমন কিছু ইন্ডিয়ান প্লেয়ার রয়েছেন যারা কিন্তু এখনও পর্যন্ত খুব একটা ভালো ফুটবল খেলতে পারেননি এবারের আইএসএলে। এটাও কিন্তু একটা উইক জায়গা জামশেদপুর এফসির। জামশেদপুর এফসি কেমন ফুটবল খেলবে সেটা কিন্তু অনেকটাই ডিপেন্ড করে থাকে জামশেদপুর এফসির ফরেন ফুটবলারদের পারফরমেন্সের উপর। ইন্ডিয়ান ফুটবলাররা কিন্তু ততটাও এখনও নিজেদেরকে মেলে ধরতে পারেননি। হ্যাঁ, কয়েকজন ডেফিনেটলি ভালো খেলেছেন, অবশ্যই তাদের মধ্যে ইমরান খানের নাম আমি বললাম, বাট সবাইকে কিন্তু একজুট হয়ে খুব ভালো ফুটবল খেলতে এখনও দেখা যায়নি। ইন্ডিয়ান প্লেয়ারদের কথা আমি কিন্তু
বলছি এখানে। তো এবার যদি ইস্টবেঙ্গল টিমটার দুর্বলতা বা উইকনেস নিয়ে কথা বলি, তো এখনও পর্যন্ত এবারের আইএসএলে যেরকম ফুটবল খেলেছে সব জায়গায় কিন্তু নড়বড়ে হয়ে রয়েছে ইস্টবেঙ্গলের ডিফেন্স থেকে শুরু করে মাঝমাঠ, অ্যাটাকিং লাইন সব জায়গায়। তবু দুখানা উইকনেস কিন্তু আমার সবচেয়ে বেশি করে চোখে পড়ছে এই দলটার। এক হচ্ছে এই দলটার, ইস্টবেঙ্গল এফসির এই দলটার যে ফিটনেস লেভেল সেটা কিন্তু এখনও খুব ভালো একটা জায়গায় নেই। কিছু কিছু প্লেয়ার কিন্তু এখনও ঠিকঠাক মতো ম্যাচ ফিট নন, মানে ফুল ম্যাচ ফিট কিন্তু নন বলে আমার মনে হয়েছে। এটা একটা নেগেটিভ দিক বা উইকনেস আমার মনে হয়েছে এই দলটার। এছাড়াও সেকেন্ড যে ব্যাপারটা সেটা হচ্ছে ইস্টবেঙ্গল এফসির ডিফেন্স, মাঝমাঠ, অ্যাটাকিং লাইন তিনটে জায়গা তো খুব একটা ভালো খেলতে পারেনি, এটা তো ঠিকই, বাট কোনো লিঙ্ক দেখা যাচ্ছে না। মানে মাঝমাঠের সাথে ডিফেন্সের কম্বিনেশন খুব একটা ভালো নেই, বোঝাপড়া খুব একটা ভালো নেই। আবার মাঝমাঠের সাথে অ্যাটাকিং লাইনের প্লেয়ারদের বোঝাপড়াও কিন্তু খুব একটা ভালো তৈরি হয়নি। তো এই জায়গাটাতেও কিন্তু ইস্টবেঙ্গল এফসিকে ভুগতে হচ্ছে বলে আমার মনে হয়েছে। তো এটাও একটা উইকনেস বলে আমার মনে হয় ইস্টবেঙ্গলের এই দলটার। এবার যদি কথা বলি আগামীকালকের ম্যাচে জামশেদপুর এফসি এবং ইস্টবেঙ্গল এফসি এই দুটো দলের প্রবাবল স্টার্টিং 11 আমার মতে কেমন কি হতে পারে। তো প্রথমেই যদি জামশেদপুর এফসি অর্থাৎ জেএফসি এই দলটার প্রবাবল স্টার্টিং 11 অ্যাকর্ডিং টু মি কেমন হতে পারে সেই নিয়ে কথা বলি, তো আমার মনে হয় এই দলটা 4-4-1-1 বা 4-4-2 এরকম একটা ফরমেশন নিয়ে নামতে পারে আগামীকালকের ম্যাচে, যেখানে গোলে সম্ভবত শুরু করবেন অ্যালবিনো গোমেজ। দুজন সেন্টার ব্যাক হিসাবে সম্ভবত থাকবেন স্টেফেন এজে এবং প্রতীক চৌধুরী। রাইট ব্যাক হিসাবে সম্ভবত শুরু করবেন আশুতোষ মেহতা। লেফট ব্যাক হিসাবে আই থিঙ্ক মুহাম্মদ উভাইস বলে প্লেয়ারটা শুরু করতে পারেন। চারজন মিডফিল্ডারের কথা বলে সেখানে সেন্ট্রাল মিডফিল্ডার হিসাবে দুজন থাকবেন সৌরভ দাস এবং হাভি হার্নান্ডেজ, মানে এরা দুজন থাকতে পারেন আর কি, সম্ভাবনা সেরকমই। লেফট মিডফিল্ডার হিসাবে মোহাম্মদ সানান, এই প্লেয়ারটা যথেষ্ট ট্যালেন্টেড একটা প্লেয়ার। রাইট মিডফিল্ডার হিসাবে ইমরান খান, তিনি হয়তো শুরু করবেন। দুজন স্ট্রাইকার হিসাবে জর্ডান মারে এবং সিভেরিও, এই দুজন স্ট্রাইকার হিসাবে শুরু করতে পারেন, যেখানে জর্ডান মারে একটু নিচ থেকে খেলবেন এবং সিভেরিও হয়তো একটু ওপরের দিকে খেলবেন। তো ওই জন্য আমি 4-4-1-1 বললাম, এটা 4-4-2ও বলা যেতে পারে। তো এরকম কিছুটা হতে পারে জামশেদপুর এফসির প্রবাবল স্টার্টিং 11 অ্যাকর্ডিং টু মি আগামীকালকের ম্যাচে ইস্টবেঙ্গল এফসির এগেনস্টে। এবার দেখা যাক জামশেদপুর এফসির কোচ খালিদ জামিল কোন 11 জন ফুটবলারকে কোন পজিশনে স্টার্টিং 11-এ খেলান, কোন ফরমেশনে খেলান, সেদিকেও আমাদের নজর থাকবে। তো এবার যদি কথা বলি ইস্টবেঙ্গল এফসির প্রবাবল স্টার্টিং 11 কেমন হবে আগামীকালকের ম্যাচে জামশেদপুর এফসির এগেনস্টে অ্যাকর্ডিং টু মি, তো ইস্টবেঙ্গল আমার মনে হয় 4-1-3-2 বা 4-2-3-1 এরকম একটা ফরমেশন নিয়ে মাঠে নামতে পারে। একটা কথা জানিয়ে রাখি, সেটা হচ্ছে সম্ভবত আগামীকালকের ম্যাচে মোহাম্মদ রাকিব এবং ডিয়ামান্টাকস এই দুজন প্লেয়ার হয়তো নাও খেলতে পারেন, সম্ভাবনা সেরকম রয়েছে। তো 4-1-3-2 এই ফরমেশন নিয়ে যদি আগে কথা বলি, তো সেখানে গোলে দেবজিৎ মজুমদার আমার প্রথম পছন্দ। এখানে দেবজিতের জায়গায় প্রভসুখান সিং গিলকেও খেলানো হতে পারে, আমি দেবজিৎকেই আপাতত রাখছি। দুজন সেন্টার ব্যাক হিসাবে আমি চাই হেক্টর ইউসের সাথে আনওয়ার আলী খেলুন। হেক্টর ইউস থেকে যেন ডিফেন্সিভ মিডফিল্ডার হিসাবে খেলানো না হয় কোনোভাবেই, আনওয়ার আলীর সাথে হেক্টর ইউসকে সেন্টার ব্যাক পজিশনে খেলুন। লেফট ব্যাক এই জায়গাটায় আমি চাই শুরু করুন হীরা মণ্ডল। জানি না তিনি কেমন কন্ডিশনে রয়েছেন, তবে হীরা মণ্ডলকে একটা সুযোগ দিয়ে দেখা যেতে পারে। রাইট ব্যাক হিসাবে আমি চাই সৌভিক চক্রবর্তী শুরু করুন। একজন সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার যদি থাকে, মানে 4-1-3-2 যদি হয়, একজন সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার হিসাবে জেকসন সিং শুরু করতে পারেন। তিনজন মিডফিল্ডার, যেখানে সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডার হিসাবে মাদি তালাল হয়তো শুরু করবেন আগামীকালকের ম্যাচে দুটো সাইড দিয়ে। মানে লেফট মিডফিল্ডার হিসাবে আমি চাই নাওরেম মহেশ সিং, তিনি শুরু করুন, এবং রাইট মিডফিল্ডার হিসাবে আমি চাই বিষ্ণুকে স্টার্ট করানো হোক, এবং দুজন স্ট্রাইকার ক্লাইটন সিলভার সাথে ডেভিড, এই দুজনকে আমি চাই একসাথে দেখতে। তো এরকম কিছুটা হতে পারে ইস্টবেঙ্গলের স্টার্টিং 11 4-1-3-2 ফরমেশনে, যদি সল ক্রিস্পো খেলার জন্য মানে পুরোপুরি ফিট থাকেন, যদি তাকে খেলানো হয়, যেটা সম্ভাবনা খুব কম, যদি তাকে খেলানো হয় তাহলে কিন্তু ইস্টবেঙ্গলের ফরমেশন 4-2-3-1 সেরকমও হতে পারে। সেক্ষেত্রে গোলে আমার প্রথম পছন্দ অবশ্যই দেবজিৎ মজুমদার, দুজন সেন্টার ব্যাক হিসাবে আনওয়ার আলীর সাথে হেক্টর ইউসতে, রাইট ব্যাক হিসাবে সৌভিক চক্রবর্তী আমার প্রথম পছন্দ, লেফট ব্যাক হিসাবে হীরা মণ্ডলকে আমি দেখতে চাই।
দুজন সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার হিসাবে জিকসন সিং এবং সল ক্রেসপো, যেখানে সল ক্রেসপো মেনলি সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার হিসাবেই হয়তো খেলবেন না, তিনি একটু অ্যাডভান্সড রোলে খেলবেন। সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডার হিসাবে মাদি তালাল, দুটো সাইড দিয়ে লেফট মিডফিল্ডার হিসাবে নাওরেম মহেশ সিং, রাইট মিডফিল্ডার হিসাবে বিষ্ণু, এবং একজন স্ট্রাইকার হিসাবে, যদি 4-2-3-1 হয়, একজন স্ট্রাইকার হিসেবে আমি ডেভিডকে দেখতে চাই ক্লেইটন সিলভার আগে। ক্লেইটন সিলভার থেকে আমার মনে হয় ডেভিডের এফেক্টিভনেসটা অনেকটা বেশি হবে। আর এই মুহূর্তে ডেভিড কিন্তু খুব যে খারাপ ফুটবল খেলছেন সেরকমটা বলা যাবে না, আমি ডেভিডকে স্টার্ট করতে দেখতে চাই। তো এরকম কিছুটা হতে পারে ইস্টবেঙ্গল এফসির প্রবাবল স্টার্টিং 11। আমার মতে দুটো ফরমেশন অনুযায়ী আমি আমার থটসটা শেয়ার করলাম। এবার দেখা যাক ইস্টবেঙ্গল কোচ বিনো জর্জ আগামীকালকের ম্যাচে ইস্টবেঙ্গলের কোন 11 জন ফুটবলারকে স্টার্টিং 11-এ রাখেন, কাকে কোন পজিশনে খেলান, কোন ফরমেশনে তিনি তার দলকে মাঠে নামান, সেদিকে আমাদের ডেফিনেটলি নজর থাকবে। তো এবার যদি কথা বলি আগামীকালকের ম্যাচে এই দুটো দলের প্রবাবল স্ট্র্যাটেজিজ অর প্ল্যানস অ্যাকর্ডিং টু মি কী থাকতে পারে, কি থাকা উচিত। দেখো, জামশেদপুর এফসির স্ট্র্যাটেজি যদি আমি বলি, জামশেদপুর এফসির স্ট্র্যাটেজি হতে পারে যে তারা কাউন্টার অ্যাটাকিং বেসড ফুটবল হয়তো খেলতে পারে, সেরকম প্ল্যান তাদের থাকতে পারে। ঠিক আছে, তারা ন্যাচারালি যে বিরাট পজিশন রেখে ফুটবল খেলে সেরকমটা নয়, এখনও পর্যন্ত আমি অন্তত দেখতে পাইনি এবারের আইএসএলের কথা বলছি। তো তারা কাউন্টার অ্যাটাকিং বেসড ফুটবল খেলতে পারে এবং সেখানে কিন্তু ভাইটাল হতে পারে জামশেদপুর এফসির দুটো উইং দিয়ে যারা অপারেট করবেন তাদের স্পিডটাকে কাজে লাগিয়ে জামশেদপুর এফসি কিন্তু অ্যাটাক করার চেষ্টা করতে পারে। তো এদিকে একটু নজর দিতে হবে ইস্টবেঙ্গল এফসিকে। তো জামশেদপুর এফসির অবশ্যই স্ট্র্যাটেজি বা প্ল্যান থাকবে কাউন্টার অ্যাটাকিং বেসড ফুটবল খেলার। দ্বিতীয়ত, জামশেদপুর এফসির আমার মনে হয় আর একটা প্ল্যান থাকতে পারে, সেটা হচ্ছে মাদি তালাল এই প্লেয়ারটাকে রোখা। কারণ ইস্টবেঙ্গলের মিডফিল্ডের দিকে যদি তাকানো যায়, যদি আগামীকালকের ম্যাচে সল ক্রেসপো না খেলেন, তাহলে একমাত্র যে খুব ভরসাযোগ্য একজন মিডফিল্ডার, ক্রিয়েটিভ মিডফিল্ডার, তিনি কিন্তু মাদি তালাল। তো মাদি তালালকে যদি আটকে দেওয়া যায় কোনোভাবে, যদি আটকাতে পারে জামশেদপুর এফসি, তাহলে কিন্তু ইস্টবেঙ্গলের ক্রিয়েটিভ প্লে সেটা কিন্তু অনেকটাই অফ হয়ে যাবে। তো মাদি তালালকে রোখার স্ট্র্যাটেজি বা প্ল্যান কিন্তু থাকতে পারে জামশেদপুর এফসির, এবং থাকা উচিত বলেও আমি মনে করি। অপরদিকে ইস্টবেঙ্গল এফসির কি প্ল্যান বা স্ট্র্যাটেজি থাকতে পারে আগামীকালকের ম্যাচে? ইস্টবেঙ্গলের মেন ক্রিয়েটিভ প্লেয়ার যদি মাদি তালাল হয়ে থাকেন, জামশেদপুর এফসির মেন ক্রিয়েটিভ যে প্লেয়ারটা, ক্রিয়েটিভ মিডফিল্ডার, সেটা কিন্তু হাভি হার্নান্ডেজ। তো এই হাভি হার্নান্ডেজকে যদি আটকাতে পারে ইস্টবেঙ্গল, তাহলে কিন্তু এই জামশেদপুর এফসির ক্রিয়েটিভ খেলাটাকে আটকে দেওয়া সম্ভব হবে। কারণ হাভি হার্নান্ডেজ এমন একটা প্লেয়ার, তিনি কিন্তু মিডফিল্ডটাকে কন্ট্রোল করেন এবং খুব ভালো মানের একটা প্লেয়ার, এটা মানতেই হবে। বেশ কিছু সিজন ধরে তিনি ইন্ডিয়ান ফুটবলে দুর্দান্ত ফুটবল খেলছেন। তো হাভি হার্নান্ডেজকে রোখার প্ল্যান বা স্ট্র্যাটেজি ইস্টবেঙ্গল এফসির থাকতে পারে এবং থাকা উচিত বলে আমি মনে করি। নেক্সট, ইস্টবেঙ্গলের আর কি প্ল্যান থাকতে পারে? ইস্টবেঙ্গলের প্ল্যান থাকতে পারে দুটো উইং দিয়ে অ্যাটাক করা, যেখানে বিষ্ণু, স্পেশালি আমি বিষ্ণুর কথা বলবো, মহেশ সিং তার ফর্মটা এখন কিছুটা ডাউন যাচ্ছে। তো এই বিষ্ণুর স্পিডটাকে যদি ইস্টবেঙ্গল কাজে লাগানো চেষ্টা করে, তাহলে কিন্তু জামশেদপুর এফসির ডিফেন্সের ওপর প্রেশার পড়তে পারে। এবং এই জন্যেই আমি চাই যে বিষ্ণু একদম শুরু থেকে খেলুন, তার স্পিডটাকে ইস্টবেঙ্গল কাজে লাগাক, এবং সেটার প্ল্যান কিন্তু ইস্টবেঙ্গল এফসির থাকতে পারে যে দুটো উইং দিয়ে অ্যাটাক করার। কারণ যে দুটো সাইড ব্যাক রয়েছে জামশেদপুর এফসির, আশুতোষ মেহতা এবং সম্ভবত মোহাম্মদ উভেস খেলবেন, এই যে দুটো সাইড ব্যাক, তাদের ওপর যদি প্রেশার তৈরি করা যায়, তাহলে কিন্তু জামশেদপুর এফসির ডিফেন্স ভাঙা সম্ভব হবে, এটা আমি মনে করি। তো এবার দেখা যাক দুটো দলের, দুটো কোচের কি স্ট্র্যাটেজি বা প্ল্যান আগামীকালকের ম্যাচে থাকে। আমি আমার থটস এবং ওপিনিয়ন্সগুলো এই ভিডিওতে শেয়ার করলাম। এবার যদি কথা বলি আগামীকালকের ম্যাচে দুটো দলের কোন কোন প্লেয়াররা ইম্পর্টেন্ট প্লেয়ার বা কি প্লেয়ার হয়ে উঠতে পারেন, তো সেখানে জামশেদপুর এফসির কথা যদি বলি, অবশ্যই সেখানে হাভি হার্নান্ডেজের কথা বলতে হবে, জর্ডান মারের কথা বলতে হবে, স্টেফেন এজের কথাও বলতে হবে, ইমরান খানের কথা বলতে হবে। হাভি হার্নান্ডেজ এই প্লেয়ারটা ভীষণ ইম্পর্ট্যান্ট একটা প্লেয়ার, এবং সেট পিসেও কিন্তু এই প্লেয়ারটা ভীষণ ভীষণ ভালো।
তো এই 4-5টা প্লেয়ারের দিকে ডেফিনেটলি আমার নজর থাকবে এবং এনারা কিন্তু কি প্লেয়ার হয়ে উঠতে পারেন আগামীকালকের ম্যাচে জামশেদপুর এফসির হয়ে। অপরদিকে ইস্ট বেঙ্গল এফসির কথা যদি বলি, সেখানে কারা কি প্লেয়ার বা ইম্পর্টেন্ট প্লেয়ার হয়ে উঠতে পারেন, সেখানে অবশ্যই মাদি তালালের কথা আমায় বলতে হবে। যদি বিষ্ণু শুরু থেকে খেলেন তার কথা বলতে হবে, জিকসন সিং তার কথাও বলতে হবে। এবং আমি যে বলছিলাম না ইস্ট বেঙ্গলের স্ট্র্যাটেজির ক্ষেত্রে যে হাভি হার্নান্ডেজকে রোখার একটা চেষ্টা বা প্ল্যান থাকতে পারে ইস্ট বেঙ্গল এফসির এবং থাকা উচিত বলে আমি মনে করি, সেখানে কিন্তু জিকসন সিংয়ের একটা দারুণ রোল থাকতে পারে। জিকসন সিংকে বলা থাকতে পারে যে হাভি হার্নান্ডেজকে রোখার দায়িত্বটা তার। তো জিকসন সিংয়ের একটা খুব ইম্পর্ট্যান্ট রোল আগামীকালকের ম্যাচে থাকতে চলেছে বলে আমি মনে করি। তো জিকসন সিং, মাদি তালাল, বিষ্ণু, ডিফেন্সে অবশ্যই আনোয়ার আলী, হেক্টর ইউস্তে, এনারা আমার মনে হয় আগামীকালকের ম্যাচে কি প্লেয়ার হয়ে উঠতে পারেন ইস্ট বেঙ্গল দলের কথা বলছি। তো ম্যাচটা বেশ ইম্পর্টেন্ট একটা ম্যাচ দুটো দলের জন্যই, ইস্ট বেঙ্গলের জন্য তো বটেই, কারণ ইস্ট বেঙ্গল এখনও পর্যন্ত এবারের আইএসএলে কোনো পয়েন্ট পায়নি, 3টে ম্যাচ খেলেছে, 3টে ম্যাচই এখনও পর্যন্ত তারা হেরেছে। তো আগামীকালকের ম্যাচটা অবশ্যই তারা জয়ের লক্ষ্যেই মাঠে নামবে জেএফসি অর্থাৎ জামশেদপুর এফসির এগেনস্টে। অপরদিকে জামশেদপুর এফসিও আগামীকালকের ম্যাচটা জিততে নামবে। এই ম্যাচটা থেকে মানে কি রেজাল্ট আমরা এক্সপেক্ট করতে পারি, দেখো ম্যাচটা কিন্তু 50-50 একটা ম্যাচ হতে চলেছে, ঠিক আছে। ইস্ট বেঙ্গল হয়তো এখনও পর্যন্ত খুব একটা ভালো ফুটবল খেলেনি এবারের আইএসএলে, বাট টিমটা কিন্তু যথেষ্ট স্ট্রং একটা টিম। এবং জামশেদপুর এফসি এখনও পর্যন্ত যেরকম ফুটবলটা খেলেছে তাতে করে তাদেরকেও যে খুব একটা ছোট করে দেখার ব্যাপার রয়েছে সেরকমটা কিন্তু নয়, বা আন্ডার এস্টিমেট করার ব্যাপার রয়েছে সেরকম কিন্তু নয়। একটা 50-50 ম্যাচ হতে চলেছে, ম্যাচটা ড্রও হতে পারে, যে দল ভালো ফুটবল খেলবে তারা হয়তো জিতবে, ম্যাচটা ড্রও হতে পারে যেমনটা বলছিলাম। তো একটা ভালো ম্যাচ আমরা দেখতে পেতে চলেছি, এটুকু বলতে পারি। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। এই ভিডিওটাতে আগামীকাল অর্থাৎ 5ই অক্টোবর শনিবার জামশেদপুরের জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্স স্টেডিয়ামে বিকেল 5টা থেকে আইএসএল 2024-25-এর যে ইম্পর্টেন্ট ম্যাচ রয়েছে, জেএফসি ভার্সেস ইবিএফসি অর্থাৎ জামশেদপুর এফসি ভার্সেস ইস্ট বেঙ্গল এফসি, সেই ম্যাচ নিয়ে কিছু কথা বললাম। সেই ম্যাচের একটা ম্যাচ প্রিভিউ আমার নিজের মতো করে এই ভিডিওতে করার চেষ্টা করলাম। এছাড়াও আগামীকালকের ওই ম্যাচের আগে এই দুটো দলের অর্থাৎ জামশেদপুর এফসি এবং ইস্ট বেঙ্গল এফসি দুটো দলের স্ট্রেংথ এবং উইকনেস আমার কোথায় কোথায় চোখে পড়েছে সেই নিয়ে কথা বললাম। আগামীকালকের ওই ম্যাচটার জন্য দুটো দলের প্রবাবল স্টার্টিং 11 কেমন কি হতে পারে, দুটো দলের প্রবাবল স্ট্র্যাটেজি কেমন কি থাকতে পারে সেইগুলো নিয়ে কথা বললাম। দুটো দলের কি প্লেয়ার অর ইম্পর্টেন্ট প্লেয়ার আগামীকালকের ম্যাচে কারা হয়ে উঠতে পারেন সেই নিয়েও কথা বললাম। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাকে একটা লাইক করে দিও এবং ভিডিওটা শেয়ার করে দিও। যদি কিছু বলার থাকে তোমাদের আগামীকালকের এই ম্যাচটা প্রসঙ্গে বা আদার্স কিছু, তাহলে অবশ্যই এই ভিডিওটার কমেন্ট বক্সে জানিও। এছাড়াও বলবো যারা এই চ্যানেলে নতুন এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে অলে ক্লিক করে দিতে পারো, যাতে এই চ্যানেলের প্রত্যেকটি নতুন ভিডিওর নোটিফিকেশান তোমরা সঠিক সময়ে পেয়ে যেতে পারো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, এখনকার মতো টাটা।